আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনার্স ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সঠিক প্রক্রিয়ার যে ভিতরের কথাগুলো আজকে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনারা যারা আজকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সঠিকভাবে একটি আবেদন করতে চান, আর যারা A to Z জানেন তারা ভিডিওটা স্কিপ করবেন। আমার ভিডিওর সিস্টেমটা হচ্ছে, শুরুতেই বলে নেই, সেটা হচ্ছে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন কিভাবে আবেদন করতে হবে, এরকম ভিডিও অনেকগুলো দেওয়া আছে, কিন্তু সঠিক একটা আবেদনের ভিতরের যে তথ্য কথাগুলো থাকে আমি শুধু সেটা নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরুতেই আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোস্তফা কামাল, প্রভাষক গণিত, সমাজকল্যাণ বিদ্যাপীঠি, গার্লস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, 16তম নিবন্ধনে মাধ্যমে উত্তীর্ণ হয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করি। পরবর্তীতে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এখানে আবার পুনরায় সুপারিশপ্রাপ্ত হই। তো আমার অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন এবং নিঃসন্দেহে একটি সিদ্ধান্ত নিতে পারবেন যে কিভাবে আমি সঠিক আবেদনের লিস্টটি সাজাবো। তো চলেন শুরুতেই আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এবং আমার ব্যাচের অনেক স্টুডেন্ট যে প্রশ্নগুলো করেছে শেষে আমি সেই প্রশ্নগুলোর উত্তরও দেব। আগে সঠিকভাবে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো শুরু করি আর কি। আর এই ক্লাসটা যদিও আজকে 28 তারিখ, আরও আগে দেওয়ার কথা ছিল, কিন্তু মেরিট লিস্টের অপেক্ষায় ছিলাম। মেরিট লিস্টে এখনও আসে নাই। তো মেরিট লিস্টটি গত পরশুদিন রাত্রে NTRC কর্তৃপক্ষ প্রকাশিত করেন। এখন এটার ভিত্তিতেই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি ইনশাল্লাহ। তো শুরুতেই যেটা বলবো যে আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারতেছেন আপনারা সত্যি সৌভাগ্যবান, কারণ এত অল্প সময়ে এবার গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। প্রতি বছর খোঁজ নিয়ে দেখবেন যে একটা গণবিজ্ঞপ্তি হইতে 2 বছর সময় লাগে। পঞ্চমে কিছুটা কম সময় লেগেছে, আর এর আগেরগুলো মিনিমাম 2 বছর করে লাগতো। এবারের গণবিজ্ঞপ্তিটি সম্পূর্ণ আলাদা টাইপের এবং খুব দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে আর কি। এখন দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শুরু হয়েছে মোটামুটি 22 তারিখ থেকে, যদিও আগে বিজ্ঞপ্তি দিয়েছে 22 জুন থেকে 10 জুলাই পর্যন্ত আবেদনের সময় আছে। এখন এটার মধ্যে আপনারা তড়িঘড়ি আবেদন করবেন না, আর এই আবেদনটা অবশ্যই 5 তারিখ থেকে 7 তারিখ যেন ক্রস না করে, চেষ্টা করবেন 5 তারিখের মধ্যে করার, কারণ পরবর্তীতে সার্ভার ডাউন থাকে। শুরুতেই যেটা করবেন সেটা হচ্ছে নিজের রোল ব্যাচ দিয়ে প্রবেশ করবেন। নিজের রোল এবং ব্যাচ দিয়ে প্রবেশ করবেন। এখানে শুধুমাত্র দেখেন 17 এবং 18তমরাই আবেদন করতে পারবে। এখন 17তমের সংখ্যাটা কেমন? 17তমের খুব বেশি সংখ্যাটা নেই, কারণ 17তমে ম্যাক্সিমামেরই জব হয়ে গেছে। শুধুমাত্র 18তম আপনারা এটা দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি কম্পিউটারের দোকান থেকে বা নিজেই প্রতিষ্ঠানগুলো প্রিন্ট করবেন। প্রতিষ্ঠানগুলো প্রিন্ট করে আপনার সার্টিফিকেটে দেখবেন যে সেখানে কি কি লেখা আছে। লেখা থাকবে মাদ্রাসা লেখা থাকবে, আর কারিগরি যেটা সেটা BM লেখা থাকবে। তো এখন আপনার জেনারেল মাদ্রাসা এগুলো অর্থাৎ স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল এগুলো লেখা আছে কিনা সেগুলো জেনারেলের অন্তর্ভুক্ত, আর টেকনিক্যাল বা BM কথাটা থাকলে সেটা হচ্ছে BM। এখন আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি সেটা খুঁজে বের করবেন যে আপনার সার্টিফিকেটটা জেনারেল নাকি BM। যদি জেনারেল হয় তাহলে আপনি জেনারেলের পোস্টগুলো আপনার রোল দিয়ে সার্চ করলেই আসবে, আর BM হলে BM এর পোস্টগুলো। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আপনি হয়তো কোনো ক্রমে জেনারেল দিয়ে BM এ আবেদন করলেন, আবেদন হয়ে গেল, আপনি চূড়ান্ত সুপারিশও পেলেন, কিন্তু আপনার MPO হবে না। MPO না হলে তখন কি হবে? MPO যদি না হয় সেক্ষেত্রে আপনার এটা ভুল চাহিদার জন্য এর দায়ভার আপনার। পরবর্তীতে NTRC-তে আবেদন করবেন, যেখানে আপনি একটা ভালো প্রতিষ্ঠান পেয়ে যেতেন, সেখানে আবেদন করার 2, 4, 6 মাসের মাথায় ওনারা আবার আপনাকে রিসুপারিশ করবেন। সেক্ষেত্রে এখন যে পদগুলো একদম সবাই নেয়ার পরে
খুবই দুর্বল, মানে লো কোয়ালিটির, যেগুলোতে কেউ আবেদন করে নাই, যেগুলো এখনও শূন্য রয়ে গেছে, যেখানে স্টুডেন্ট নাই, একদম প্রত্যন্ত অঞ্চলে, সেখানে আপনাকে দেওয়া হবে। প্রথমে দেওয়া হবে আপনার উপজেলা, জেলা, তারপরে হচ্ছে পার্শ্ববর্তী জেলা, এভাবে। তাহলে উপজেলা, জেলা, পার্শ্ববর্তী জেলা, এভাবে। ভিডিওর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, আর যাদের প্রয়োজন নেই তারা যে কোনো মুহূর্তে স্কিপ করবেন। তো এখন দেখেন, আপনি শুরুতেই এই আবেদন করার সময় জেনারেল বিএম এই বিষয়টা একটু খেয়াল করে আবেদন করবেন। আমার জানা মতে এখনও দেখেন ৪র্থ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন এর মধ্যে অনেকেই এখনও এমপিও করাইতে পারেন নাই। আবারও রিপিট করতেছি, পঞ্চম না ৪র্থ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন এখনও তাদের বেতন হয়নি, কারণ এই যে বিভিন্ন সমস্যার কারণে। এমপিও একটা সোনার হরিণ। এরপরে দেখেন, আপনি যখন প্রিন্ট করলেন, প্রিন্ট করার পরে বিস্তারিত খোঁজ নেওয়া। কীরকম খোঁজ নেবেন? আপনার পদটি সঠিক কিনা। অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভুল চাহিদা দেওয়া থাকে। আপনি একটা সাবজেক্টে এত কষ্ট করে পাশ করছেন, এত চড়াই উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে আসছেন, আসার পরে আপনি যখন আবেদন করলেন, আবেদন করার পর চূড়ান্ত যখন সুপারিশ পেলেন, তখন প্রতিষ্ঠানে গিয়ে জানতে পারলেন যে আপনার পদের চাহিদাটি ভুল ছিল। প্রতিষ্ঠান প্রধান বলতেছে যে এটা ভুল ছিল। তখন করণীয় কি? তখন করণীয় আবার আপনাকে ওই এনটিআরসিতে যেতে হবে। এই এনটিআরসিতে গেলে আপনাকে ওই যে নির্দিষ্ট সময় পরে আপনাকে রিসুপারিশ করবে, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং সেখানে কখনোই ভালো প্রতিষ্ঠান আসে না। রিসুপারিশে কখনোই ভালো প্রতিষ্ঠান আসে না, এটা মাথায় খেয়াল রাখবেন। ব্যতিক্রম 2-1 ব্যতিক্রম, আর এখানে 99.99% যেগুলো হচ্ছে অজপাড়াগাঁয়ের প্রতিষ্ঠান এগুলো আসবে। এরপরে খোঁজ নেবেন যে আপনার পদটি শূন্য নাকি সৃষ্ট। শূন্য পদ কি? শূন্য পদ হচ্ছে আগের টিচার ছিলেন, উনি মারা গেছেন অথবা রিজাইন করেছেন, চাকরির বয়স শেষ, এটা শূন্য। এই পদে আবেদনে কোনো ঝামেলা নেই। আর সৃষ্ট পদ হলে যদি প্রতিষ্ঠান এমপিওভুক্ত নতুন করে হয়, সেক্ষেত্রে আপনার এমপিও করাইতে একটু ঝামেলা হইতে পারে। তবে প্রতিষ্ঠানের গেট আপ যদি ভালো হয়, প্রতিষ্ঠান যদি মানসম্মত হয়, অনেক স্টুডেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি নিঃসন্দেহে আবেদন করতে পারেন। এরপরে কাম্য শিক্ষার্থী, এটা স্কুলের জন্য যারা আছেন তাদের জন্য খুব একটা প্রবলেম হবে না। স্কুলের জন্য খুব বেশি প্রবলেম না, কারণ প্রতিটা স্কুলে মোটামুটি কাম্য শিক্ষার্থী থাকে। স্কুল মাদ্রাসাতে এটা সমস্যা না। এটা কোথায় সমস্যা? যারা লেকচারারেরা এটা সচেতন হবেন। লেকচারারে আপনার উপজেলা পর্যায়ে যেগুলো, উপজেলাতে 2 ইয়ার মিলে 50, জেলা পর্যায়ে লাগবে হচ্ছে 60, মহিলা কোটা হইলে, মহিলা প্রতিষ্ঠান হইলে সেটা হচ্ছে 50। আর আপনার যদি ডিগ্রি হয়, অর্থাৎ প্রভাষক যারা ডিগ্রি সেখানে লাগবে 3 ইয়ার মিলে 75 জন, 3 ইয়ার মিলে 75 জন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সায়েন্সের যে এগুলোতে দেখা যায় যে 75 তো দূরের কথা, 10 জনও থাকে না। তো এটা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে জেনে নেবেন যে উনি এমপিও করাতে আপনাকে কতটুকু সাহায্য সহযোগিতা করবেন, এবং আপনি ষষ্ঠে আবেদন করতেছেন, পঞ্চম চতুর্থে যারা নিয়োগ পেয়েছে সেই স্যারদের সাথে একটু কথা বলবেন। এখন অনেকে হয়তো বলতে পারেন যে স্যার, আমার সাবজেক্টে আমি 100 বা 150 প্রতিষ্ঠান কলেজে, আমি এতগুলো কিভাবে খোঁজ নেব ভাই? একটা চাকরি আপনার সারা জীবনের জন্য, এখানে খোঁজ নিতে হবে। আপনি এখন যদি খোঁজ না নেন, এখন আপনার সামান্য সমস্যা, পরবর্তীতে দেখবেন যে এটা ক্যান্সারে পরিণত হবে। তো এখন সামান্য এই যে কয়টা দিন সময় আছে, আপনি সবার সাথে আন্তরিকভাবে একটু কথা বলবেন। যারা চতুর্থ পঞ্চমে নিয়োগ পেয়েছে সেই স্যারদের সাথে কথা বলে আপনি বিস্তারিত জেনে নেবেন যে এমপিও হবে কিনা। আর এমপিও যদি না হয়, তাহলে আপনার তো চাকরি পাওয়া না পাওয়া সমান। বেতন যদি না পান, টাকা যদি না পান, তো এই চাকরি দিয়ে কোনো লাভ হবে না। এখন পোস্টটা সেকেন্ড পোস্ট কিনা, সেকেন্ড পোস্ট কি কলেজের? সেটা হচ্ছে যিনি প্রথম একটা কলেজে 2 জন লেকচারার থাকবেন, যেগুলো ডিগ্রি কলেজ। আর এইচএসসি যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেখানে 1 জনই থাকবেন টিচার।
একজনই টিচার থাকবেন। আর যদি এখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয় সেখানে 2 জন থাকে, এটা খুবই রেয়ার, এদিকে একটু খেয়াল করেন। তাহলে ডিগ্রি কলেজগুলোতে 2 জন লেকচারার থাকবেন, তো এই 2 জনের মধ্যে একজন আছে, আর একটা শূন্য পদ আছে। এই শূন্য পদে আপনি আবেদন করতেছেন, যখনই আপনি শূন্য পদে আবেদন করবেন এটা ডিগ্রির, তো ডিগ্রির ক্ষেত্রে আপনার এমপিও হবে কিনা এটা জেনে নেবেন, প্রতিষ্ঠান থেকে অবশ্যই জেনে নেবেন। আমার কথাগুলো হয়তো অনেকেই নতুন মনে করতে পারেন, কারণ আপনি এখনও এই জায়গায় আসেননি, আপনার পাশের যেনারা কলেজে জব করেন তাদের কাছ থেকে বিষয়গুলো একটু জেনে নেবেন। এবং আপনি যে দেখেন এই যে সেকেন্ড পোস্টে জয়েন করতেছেন, এটা যখন এই যে এই স্যার এখানে যিনি আছেন উনি যখন রিটায়ারমেন্টে যাবেন 2-1 বছর পরে, তখন আপনি আবার এই পোস্টে অটোমেটিক চলে আসবেন, অর্থাৎ আপনি তখন দেখা যাবে একটা বিভাগের বিভাগীয় প্রধান হবেন যে কলেজগুলোতে অনার্স আছে। এখন প্রতিষ্ঠানে সরাসরি যাওয়া, কল করা। প্রতিষ্ঠান যদি আপনার জেলা উপজেলা পার্শ্ববর্তী জেলায় হয় তাহলে অবশ্যই সেটা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি গিয়ে দেখবেন যে কেমন। আর এখানে একাধিক স্যার ম্যাডামকে কল করবেন, সবসময় প্রিন্সিপাল স্যারকে কল করবেন না, কারণ উনি অনেক ব্যস্ত থাকেন। আপনারা চেষ্টা করবেন যে আপনি সায়েন্সের হলে, ম্যাথের হলে আপনি কেমিস্ট্রির, ভৌতবিজ্ঞানে যিনি আছেন অথবা বায়োলজিতে আছেন অথবা যিনি ইংলিশে আছেন, অভিজ্ঞ যাকে মনে হবে আপনার, অর্থাৎ ব্যান্ড বেইজে ঢুকলে আপনি দেখতে পারবেন কে কখন নিয়োগ পেয়েছেন, সেই অনুযায়ী আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে সিদ্ধান্ত নেবেন। এরপরে দেখেন সুযোগ সুবিধা কেমন। সুযোগ সুবিধা বলতে আপনার বেতন যা সেটা তো পাবেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা কেমন। কোনো প্রতিষ্ঠানে 10% দেয়, কোনো প্রতিষ্ঠানে 20%, 30%, কোনো প্রতিষ্ঠানে 50%ও দেয়। ঢাকার প্রতিষ্ঠানগুলো এদিক দিয়ে আগায়। তবে কলেজে যারা ঢাকায় আবেদন করবেন তারা খুব সচেতনভাবে আবেদন করবেন, যাদের মার্ক কম, ভালো কলেজ না হলে ঢাকা জোনে আবেদন করবেন না। ঢাকা জোনে আবেদন করা খুবই রিস্কি, কারণ ঢাকা জোনে এমপিও হইতে অনেক বেশি ঝামেলা হয় এবং ঢাকায় খরচার একটা বিষয় থাকে অনেক। আপনি যে বেতন পাচ্ছেন, ধরেন আপনি লেকচারার পদে আপনার বেতন হচ্ছে 22,000, একটা বাসা ভাড়া নিতে গেলেই আপনার 20,000 টাকা, তো 15-20,000 টাকা একটা বাসা ভাড়া, তো সেই ক্ষেত্রে আপনার থাকতে হবে অনেক টাকা খরচা। এগুলো ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। আর ঢাকার মধ্যে কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভাড়া, শিক্ষার্থী নেই, কম শিক্ষার্থী, এই প্রতিষ্ঠানগুলো একটু খোঁজ খবর নেবেন যে প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা আছে কিনা, নিজস্ব বিল্ডিং আছে কিনা, এগুলো অন্তত গুগল করে দেখা যায়, তো এগুলো আপনারা একটু দেখবেন। এর মধ্যে আশা করি আপনারা যে এগুলোর তথ্যগুলো লেখা আছে এগুলোর উত্তর পেয়েছেন। এরপরেও যদি আপনাদের জানার কিছু থাকে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আপনার প্রশ্ন করবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত কথায়। এরপরে আসে যে আমি এগুলো কিভাবে খোঁজ নিতে পারি। সহপাঠী অ্যাপ আছে, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সহপাঠী অ্যাপে স্কুলের তথ্য, স্কুল কলেজের তথ্যগুলো দেখতে পারবেন। আর এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েব বেস রেজাল্ট। এখন যে কোনো প্রতিষ্ঠানে দেখেন 2024, আপনি 2024-এর রেজাল্ট দেখবেন। ধরেন আপনার সাবজেক্টে 100টা পদ কলেজে আছে বা স্কুলে আপনার এলাকায় আপনি খুঁজে পেয়েছেন যে আমি যেগুলোতে আবেদন করব এগুলো, তো সেই প্রতিষ্ঠানগুলো আগে ইন নাম্বার দিয়ে আপনি ওয়েব বেস রেজাল্ট 24-এর বের করবেন। দেখেন 24-এ ওখানে পরীক্ষার্থী পাশ করেছে কত, পাশের সংখ্যাটা লিখবেন। ধরেন পাশ করেছে 50 জন, এরপরে 2 নাম্বার সিরিয়ালে যেটা ওটাতে পাশ করেছে 80 জন, আরেকটাতে পাশ করেছে 77 জন। এভাবে আপনি তথ্যগুলো লিখবেন। লেখার পরে আপনার বাসা দেখেন, খেয়াল করেন আপনার বাসা এইটা, আপনার ইউনিয়ন, উপজেলা মানে হচ্ছে থানা, এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, এর মধ্যে আপনি দেখেন কাছাকাছি এবং ভালো মানের প্রতিষ্ঠানগুলো, সেগুলো আপনি ক্রমান্বয়ে এভাবে দেখবেন। এরপরে ইএমআইএস পোর্টালে গিয়ে জাস্ট ইন নাম্বারটা দেবেন, ওই যে ইন নাম্বার 6 সংখ্যার যেটা, ওইটা সরাসরি ইএমএস পোর্টালে গিয়ে ওখানে আর কোনো তথ্যই দিতে হবে না, শুধু ইন নাম্বারটা আপনি ক্লিক করবেন, দেখবেন স্যারদের ডিটেলস চলে আসবে।
আর ব্যানবেইজ থেকে বিস্তারিত তথ্য জানা যাবে। ব্যানবেইজে আপনি প্রতিষ্ঠানের ইন নাম্বার দেবেন এবং এই যে এই কোডটা দেবেন, ওখানে পাসওয়ার্ড হবে, এটা হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা লিখে নেন সবাই, 532688। এটা দিয়ে আপনি ওখানে ঢুকে বিস্তারিত দেখতে পারবেন কোন ক্লাসে কতগুলো স্টুডেন্ট আছে, কোন স্যার কখন জয়েন করেছেন, কোন প্রতিষ্ঠানের কি কি অবস্থান, এখানে বিস্তারিত এবং সঠিক তথ্য দেওয়া থাকে, কারণ এটা প্রতি বছর প্রতিষ্ঠান কর্তৃক আপডেট করা হয়। একটা প্রতিষ্ঠান দেখার পরে আবারও এখান থেকে লগ আউট করতে হবে, নতুনভাবে আবার এখানে আপনাকে প্রবেশ করতে হবে নতুন আরেকটা ইন দিয়ে। তাহলে এইভাবে আমরা দেখে সুন্দর একটা আবেদনের সিদ্ধান্ত নিতে পারবো। এখন দেখেন, আবেদনের জন্য 40টা পদ। কয়টা পদ? 40টা পদ। এই 40টা পদ আমরা কিভাবে সাজাবো, এটা সবসময় আপনি খেয়াল রাখবেন আপনার নিজের বাসার কাছে, অর্থাৎ এই যে ইউনিয়ন, থানা, তারপরে হচ্ছে জেলা, এরপরে পার্শ্ববর্তী জেলা, এরপরে পার্শ্ববর্তী জেলা, তারপরে আপনার আদার্স যে এরিয়াগুলো আছে এগুলোতে আপনি দেখবেন। সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবেন প্রতিষ্ঠানটা কেমন। যদি মধ্যম মানেরও প্রতিষ্ঠান হয় যেটা বাড়ি থেকে করা যাবে, এটা নিঃসন্দেহে ভালো। তবে এটা স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু কলেজের ক্ষেত্রে হয় কি, আপনার জেলায় হয়তো দেখেন ভালো মানের পোস্ট নেই। এখানে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যেমন আমি দেখেন, আমার বগুড়াতে কোনো পোস্টই ভালো ছিল না, যদিও আমার সময় 3টা ছিল, সেগুলো মানসম্মত না। এজন্য আমি 110 কিলো দূরে প্রতিষ্ঠানে এসেছি। কারণ মেন্টাল স্যাটিসফিকেশন বলে একটা কথা আছে। আমি যে প্রতিষ্ঠানে জব করব সেখানে যদি কাম্য শিক্ষার্থী অর্থাৎ স্টুডেন্ট না থাকে, এমপিও হয়তো যে কোনোভাবে করানো গেল, স্টুডেন্ট না থাকলে আমি সেখানে জব করে একটা প্রশান্তি পাবো না। কারণ কি, একজন টিচার যখন কথা বলবে সামনে অডিয়েন্স, শ্রোতা অর্থাৎ স্টুডেন্ট যখন না থাকবে, তখন সেই ক্লাসের মজাটা পাওয়া যায় না। এখন এই যে দেখেন, আমরা 40টা চয়েস লিস্ট কিভাবে সাজাবো স্কুলের, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর কলেজের ক্ষেত্রে আবারও বলতেছি, কলেজের ক্ষেত্রে আপনারা স্কুল অ্যান্ড কলেজ যেগুলো আছে, স্কুল অ্যান্ড কলেজ, তারপরে শুধু কলেজ, তারপরে হচ্ছে ডিগ্রি কলেজ, এগুলোতে দেখবেন যে আপনার বাসার কাছে কোনটাতে সুবিধা এইটা। তো ডিগ্রি কলেজগুলোতে আবেদন করলে এখানে আপনার একটা ভালো সুবিধা পাবেন। স্কুল অ্যান্ড কলেজে আবেদন করলে হবে কি, আপনার হয়তো স্কুল শাখাতেও ক্লাস নেওয়া লাগতে পারে। সব প্রতিষ্ঠানে নিতে হয় না, তবে কিছু কিছু প্রতিষ্ঠানে আপনাকে প্রিন্সিপাল চাইলে এখানে ক্লাস দেবেন স্কুলে। আর যেগুলো মাদ্রাসা আছেন, আপনি মাদ্রাসাতে জয়েন করলে ধরেই নেবেন যে কোনো সাবজেক্টে আপনাকে নিম্নের শাখায় অর্থাৎ দাখিল শাখায় আপনাকে ক্লাস দেবে। কলেজ সেকশনে আপনি যদি ঢোকেন, ডিগ্রি এগুলোতে প্রতিদিন দেখবেন যে একটা করে ক্লাস থাকবে, একটা বা সর্বোচ্চ 2টা। আর যারা মাদ্রাসায় ঢুকবেন তাদের 2, 3, 4টাও ক্লাস থাকতে পারে, এখানে আপনি কিছু বলতে পারবেন না। আর কলেজের চাকরিটা রিল্যাক্সের চাকরি, এই জন্য চেষ্টা করবেন কলেজগুলোতে দেওয়ার, ডিগ্রি কলেজগুলোতে দেওয়ার। তবে মানসম্মত স্কুল অ্যান্ড কলেজ, শুধু রিল্যাক্সের চিন্তা করলাম, স্টুডেন্ট নাই, প্রতিষ্ঠানের আয় ব্যয় তেমন ভালো না, কিন্তু স্কুল অ্যান্ড কলেজে ঢুকলে আমি দেখতেছি এখানে আমার টিউশনের একটা সম্ভাব্য সুযোগ সুবিধা আছে, তো তখন নিঃসন্দেহে আপনি স্কুল অ্যান্ড কলেজে ঢুকবেন। এটা চয়েসটা আপনাকেই নিতে হবে। এটা বোঝার উপায় কি, যে আপনার একাদশের স্টুডেন্ট সংখ্যা কত। আরেকটা কথা এখানে আবারও একটু বলে রাখি, দেখেন আপনি যখন এই যে 24 সালের রেজাল্টটা দেখলেন, আপনি যেটাকে প্রথমের দিকে দিতে চাচ্ছেন, অর্থাৎ আমি সিরিয়ালে 1, 2, 3, 4, 5 এভাবে সাজাবো। এখন 1 নম্বর প্রতিষ্ঠান যেটা দেবেন, এটা 24 থেকে আপনি নিচের দিকে আসেন, 23, 22, 21, 20 এইভাবে আপনি অন্তত আগের 5 বছরের রেজাল্টগুলো ওখানে দেখবেন। শুধু এগেইনে ক্লিক করে করে ওখানে দেখা যাবে যে আগের স্টুডেন্টগুলো কেমন আছে, এটা দেখবেন। এখন এখানে আসে পুলিশ ভেরিফিকেশনটা এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সময় অর্থাৎ গতবারেও যে প্রসেসটা ছিল, সুপারিশ পাওয়ার পরে, চূড়ান্ত সুপারিশের আগে বা পরে পুলিশ ভেরিফিকেশন ফর্ম অনলাইনে পূরণ করতে হতো। এখানে পুলিশ ভেরিফিকেশনে কোনো ঝামেলাই নেই, আপনারা ওখানে যে তথ্যগুলো আছে সেখানে দিয়ে দেবেন। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন।
তো পুলিশ ভেরিফিকেশনে সবচেয়ে ঝামেলা যেটা হয়, আপনি যখন আবেদন করেছিলেন তখন আপনার বাবা মা জীবিত ছিলেন। দেখেন, বাবা মা জীবিত ছিলেন, এখন তারা হচ্ছে মৃত। এখন আপনি কি দেবেন? মৃত লিখবেন না কি লিখবেন? ওখানে শুধুমাত্র দেবেন আপনার বাবার নাম দেবেন, পেশার ক্ষেত্রে দেবেন প্রযোজ্য নয়, পেশার ক্ষেত্রে দেবেন প্রযোজ্য নয়। তার মানে ওটা বোঝা যাবে যেহেতু পেশা প্রযোজ্য নয়, তার মানে ওটা হচ্ছে মৃত হিসেবে কাউন্ট হবে। এইভাবে করবেন, আমি আমারগুলোতে করেছিলাম। আর পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুইজনের নাম দেবেন। দুইজনের নাম, যে দুইজনের নাম দেবেন এই দুইজন যেন আপনার এলাকার হয়, তারা টিচার হইতে পারে, এই যে পল্লী চিকিৎসক হইতে পারে, আপনার বন্ধু হইতে পারে, এনজিও কর্মী হইতে পারে, যে কোনো প্রতিষ্ঠানে তারা জব করতে পারে, জব না করলেও কোনো সমস্যা নেই। তাদেরকে সচেতন হতে হবে। এই দুইজন মানুষ যেন পুলিশ ফোন করলে, অর্থাৎ এই দুইজনের মধ্যে দেখা যায় 1 নাম্বার জনকেই বেশিরভাগ ফোন দেয়, উনি যেন ফোন দিলে আপনার বিস্তারিত তথ্য দিতে পারেন, কেমন কি আপনার নাম কি, বাবার নাম কি, আপনার এলাকায় কোথায় পড়াশোনা করেছেন ইত্যাদি ইত্যাদি, এই তথ্যগুলো যেন দিতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, উনি যেন ফোন থেকে আপনার মোবাইল নাম্বারটা বের করে পুলিশকে দিতে পারেন, পুলিশ ফোন করে নাম্বারটা নেবে। এখন এমন একজনকে আপনি দিয়েছেন অনেক অভিজ্ঞ, কিন্তু মোবাইলে কিছু বোঝে না যে কিভাবে নাম্বার দেবে, তো এটা না করে এমন মানুষকে দেবেন, সেটা ছোট বড় যে কেউ হইতে পারে। তো এটা দিয়ে আপনারা পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করবেন। আরেকটা জাতীয় সমস্যা যেটা দেখেন, যে নিট কার্ড, অনেকেই এটা আমাকে প্রশ্ন করেছেন। নিট কার্ডে দেখেন আপনার নামের বানান এরকম কারো আছে, দেখেন MD X মনে করেন, এরপরে কারো আছে হচ্ছে MD X, কারো আবার আছে MD এর সাথেই মনে করেন যে কোনো স্পেস দেওয়া নাই। এগুলো কি ঝামেলাযুক্ত কিনা? এক্স বলতে কি আমি একটা নাম বুঝালাম। এখন দেখেন, এই জাতীয় যদি থাকে কোনো ঝামেলা, কোনো সমস্যা হবে না। আইবাস প্লাসে আপনার বেতন হবে, কোনো সমস্যা হবে না, এগুলো বর্তমানে কোনো সমস্যা না। এখন আপনার আইডি কার্ডে আপনার বাবা মায়ের নাম একরকম দেওয়া আছে এবং আপনার বাবা মায়ের আইডি কার্ডে তাদের নামে হয়তো একটু পরিবর্তন করা আছে। শুধুমাত্র আপনি খেয়াল করবেন আপনার নিজের আইডি কার্ডটা ঠিক আছে কিনা। আপনার নিজের আইডি কার্ড, আপনার বাবা মার আইডি কার্ডের কোনো, তাদের আইডি কার্ডের কোনো প্রয়োজন নেই। আবারও কথাটা রিপিট করতেছি, শুধু আপনার নিজের আইডি কার্ডটা দেখবেন যে সেখানে আপনার ইংরেজিতে নামটা এবং আপনার জন্ম তারিখটা ঠিক আছে কিনা। জন্ম তারিখ, এই দুইটা তথ্য ঠিক থাকলেই এনাফ। জন্ম তারিখ এবং আপনার নামের ইংরেজি বানানটা ঠিক আছে কিনা সার্টিফিকেটের সাথে, এইটা ডট সংক্রান্ত এটার কোনো সমস্যা নেই। এই দুইটা করবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, মোবাইল নাম্বারটা এনটিআরসিতে আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দেবেন এবং সব জায়গায় এই মোবাইল নাম্বারটি ইউজ করবেন। এমনকি ব্যাংকে যখন জব হওয়ার পরে আপনি যখন ব্যাংকে আবেদন করবেন, অ্যাকাউন্ট ওপেন করবেন, ঠিক সেক্ষেত্রে ওই নাম্বারটি দিয়ে দেবেন। এখন দেখেন আরও একটা কথা যেটা বলি, যে মেরিট লিস্ট, তাহলে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে আশা করি আর কোনো প্রবলেম হবে না। আর পুলিশ ভেরিফিকেশনটা কেমন হবে, জাস্ট পুলিশ হয়তো ওই যে আপনার তথ্যটা নিলেন, আপনাকে ফোন দেবেন, জাস্ট পুলিশের সাথে একটু দেখা করলেন, আপনার পেপারসগুলো দিলেন। আর কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় ওনারা একটু মিষ্টি খাওয়ার জন্য কিছু নেন, খুশি হয়ে যেটা দেন, এটা আপনার বিষয় আর ওনার বিষয়। একই মেরিট হলে কি হবে, মেরিট যদি একই হয়, ধরেন একই মেরিটে একাধিক মানুষ আছে বা একই প্রতিষ্ঠানে, আপনার একই প্রতিষ্ঠানে একই নাম্বার একই মেরিট, তাহলে কি হবে, যার বয়স বেশি সে অগ্রাধিকার পাবে, যার বয়স বেশি সে অগ্রাধিকার পাবে। আমি কি কাছে আবেদন করব নাকি দূরে আবেদন করব? কাছে আবেদনের প্রতিষ্ঠান মোটামুটি অ্যাভারেজ, আর দূরের প্রতিষ্ঠানটি খুব ভালো। তাহলে এটা এখন আপনার নিজের উপর নির্ভর করবে। দেখেন, আপনি যদি বাসা থেকে আবেদন করেন, আপনার বাসা ভাড়ার টাকাটা সেভ হবে প্রতি মাসে 8-10 হাজার টাকা, 5,000 টাকা, 5-এর নিচে তো কোথাও বাসা হবে না, সেটা যত প্রত্যন্ত অঞ্চলেই হোক। তো এই টাকাটা সেভ হবে, আপনি বাসায় অনেক কাজ করতে পারবেন। এই সিদ্ধান্তটা ভাই বোন আপনাকে নিজেকেই নিতে হবে, এটা আমি সিদ্ধান্ত দিতে পারবো না। তবে স্কুলের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনি বাসার কাছাকাছি হলে অবশ্যই এটা করবেন। তো এমন হয়তো দেখা যাচ্ছে যে আমার বাসার কাছে আমার গ্রামের প্রতিষ্ঠান আছে, এটা
থেকে আমি যদি 2 কিলো দূরে যাই, 2 কিলো দূরে যাই, সেই প্রতিষ্ঠানটা অনেক ভালো, তো আপনি তো নিঃসন্দেহে 2-4 কিলো দূরে এটা আবেদন করে ওখানে প্রতিদিন যাতায়াত করতে পারবেন। 5 কিলো 10 কিলো কোনো ব্যাপার না, বাইক নিয়ে যাতায়াত করা যায়। আর আবেদন করার সময় যেহেতু এখনও বদলি সিস্টেম চালু হয়নি, এই জন্য একটা কথা, ওই যে ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। একই প্রতিষ্ঠানে একাধিক পদ, ধরে নেন একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানে একাধিক পদ আছে, তাহলে আপনি কি করবেন? 2টা পদ আছে, 2টা পদই ধরেন গণিতের। এই কয়েকদিন আগেই আমার ব্যাচের এক শিক্ষার্থী আমাকে বললেন যে স্যার একই প্রতিষ্ঠানে 2টা। হ্যাঁ, এটা স্বাভাবিক হইতে পারে। তো ওখানে ডিটেলস একটু খোঁজ নেবেন, দেখেন যে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথের একটা পদ ফাঁকা, আবার অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথের আরেকটা পদ ফাঁকা। খেয়াল করেন, এরকম যে কোনো সাবজেক্টের হইতে পারে, কলেজের হইতে পারে, যে কোনো জায়গায়। তো এক প্রতিষ্ঠানে 2টা পদ ফাঁকা। আপনি যখন আবেদন করতেছেন, ধরেন এটা আপনি দেবেন হচ্ছে 2 নাম্বার চয়েসে, তাহলে এটা আপনি 2 নাম্বার চয়েসে দিলেন। এটা যখন টেলিটক অপারেটর যখন এটা সিলেক্ট করবে, আপনাকে এখানে একবার কাউন্ট করা হবে। ধরেন এটা আপনি আসলেন না, আপনার নাম্বার হয়তো 75, একজন 76 নাম্বার পাওয়া, এখানে এই যে প্রথম পদটা পেয়ে গেলে, এখন এইটা থাকলো, এটাতে তো আর আপনার আসবে না, কারণ আপনি আবেদন করেছিলেন প্রথমটা। তাহলে আপনাকে এখানে 2ও দিতে হবে, 3ও দিতে হবে, অর্থাৎ এই প্রতিষ্ঠানের নামটা আপনার চয়েস লিস্টে 2বার থাকতে হবে। অর্থাৎ যে ক্রমে দিচ্ছেন ওই ক্রমে আপনাকে 2বার দিতে হবে, সেটা 2, 3, 4, 5 আপনি যেখানেই দেন, অর্থাৎ ওই প্রতিষ্ঠানটা আপনাকে 2বার উল্লেখ করতে হবে। এখন এটা কি সফটওয়্যার ওই রকমভাবে নেবে? হ্যাঁ, ওটা আপনি যতবার সিলেক্ট করবেন ততবারই ওইভাবে নেবে আর কি। একটা প্রতিষ্ঠান, ওখানে যেটা দেওয়া যাবে আপনি ওইটা নেবেন, এভাবে 2বার সিলেক্ট করবেন। আর এভাবে যদি 2বার সিলেক্ট না করে একবার দেন, এটা কিন্তু আপনার চরম বোকামি হবে। আবার অনেকেই হয়তো মনে করেন একটু চালাক, যে আমি এটা একটা দিলাম, অন্য আরেকটা বেশি দিলাম, দিয়ে করব না, এটা করা যাবে না। আর আবেদনের ক্ষেত্রে যেটা, কখন আপনি যখন 40টা হয়ে যাবে, 40টা দেওয়ার পরে অবশ্যই আপনি ইয়েস অপশনটা ক্লিক করে দেবেন। এটা কেউ এমন করবেন না যে ইয়েস অপশনটা আমি ওটা নো করে দিলাম, ইয়েস করব না। কারণ কি, আপনার প্রথম চয়েসগুলোতে হয়ে যাবে, আপনার মার্ক ভালো, তারপরে ইয়েসটা দিয়ে রাখেন, সমস্যা কি, এখানে তো এক্সট্রা কোনো খরচা হচ্ছে না। এখন দেখেন, স্কুল নাকি মাদ্রাসা দিব, এই প্রশ্নটা বেশি আসে কাদের জন্য? যাদের হচ্ছে মেরিট লিস্ট একদম নিচের দিকে, মেরিট লিস্ট একদম নিচের দিকে। তো মেরিট যাদের কম, তারা স্কুল দেবেন নাকি মাদ্রাসা দেবেন, এটা আপনার, যেহেতু স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান আপনি চেষ্টা করবেন যে আপনার বাসার কাছের যে 5-7টা স্কুল দেওয়ার পরে তারপরে মাদ্রাসাগুলো দেবেন। এভাবে আপনি আপনার চয়েস লিস্টটা সাজানোর চেষ্টা করবেন আর কি। আর এখন অনেকেই আছেন যে, আমার তো যেমন গণিতের কথাই যদি বলি, 40, যারা 40 পেয়েছেন তাদের মেরিট 31,000 প্লাস, 31K প্লাস, আর সিরিয়াল হয়তো 32K প্লাস। তো এখন তাদের কি চাকরি হবে? হ্যাঁ, এবার আপনারা যারা 18তমতে যারা পাশ করেছেন তাদের প্রত্যেকেরই জব হবে ইনশাআল্লাহ। গণিতের ক্ষেত্রে আমি এটা বলতে পারি, কারণ সব সাবজেক্টের ক্ষেত্রে আমি এটা বলতে পারি না। তবে স্কুলে যারা পাশ করেছেন তারা প্রত্যেকেই জব পাবেন। কলেজের বিএম শাখায় যারা পাশ করেছেন বিএম, তাদের অবশ্যই হবে। কিন্তু শুধুমাত্র ঝামেলা হচ্ছে জেনারেলে যারা পাশ করেছেন তাদের জন্য হয়তো সবার জবটা হবে না। তবে আপনাদের হতাশ হওয়ার কিচ্ছু নেই, হয়তো দেখবেন আগামীতে হুটহাট হয়তো কোনো একটা সম্ভাব্য বিশেষ গণবিজ্ঞপ্তি হইতে পারে। বিশেষ গণবিজ্ঞপ্তি হইলে আপনারা সেখানে আবেদন করলে দেখবেন যে একটা চাকরি পেতে পারেন ইনশাআল্লাহ। তো হতাশ হওয়া যাবে না, আল্লাহ যার যেটা রিজিকে রাখছেন সেটাই হবে। তো মেরিট যাদের একদমই নিচের দিকে তারাও হতাশ হবেন না, কারণ প্রত্যেকেরই চাকরি হবে। এখন দেখেন যে স্যার আমার মেরিট লিস্ট 31,000, কত? 31,000, আর পদ ফাঁকা হচ্ছে 3,000, তাহলে কিভাবে নেবে? কারণ এখানে দেখেন, এক থেকে খেয়াল করেন একটু, আপনার 31,000, এখন সিট ফাঁকা 3,000, টিকসে কত? 2500, টিকসে কত? 2500, তাহলে তো চাকরি নিশ্চিত হবে। আর এখানে আরেকটা বিষয় কি, 1 থেকে 16তম টোটালি কি ক্রস, তো এটা যেহেতু জাতীয় মেধা তালিকা, এটা এখন
এবারে যেহেতু মেধা তালিকা করছে, পরের যে প্রসেস 19তম আসতেছে, হয়তো সেখান থেকে আর মেধা তালিকা নাও থাকতে পারে। এজন্য মেধা তালিকা নিয়ে হতাশ হওয়ার দরকার নেই। আপনার যে মার্ক, এই মার্কের ভিত্তিতে আপনি অগ্রসর হবেন। আর এবারের আবেদনের সিস্টেমটা অনেক বেশি সুন্দর। আপনি ঢুকলেই যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে জেনারেল আর হচ্ছে বিএম। জেনারেল, বিএম এটা আলাদা আলাদা আছে, এখানে যেন ভুল না হয়, এটা আবারও বলতেছি, এটা সচেতনভাবে আপনারা করবেন। আর সামারাইজের দিকে আমি যাচ্ছি। চয়েস লিস্ট যেটা বললাম, চয়েস লিস্ট 40টা, এটা আপনার ইউনিয়ন, উপজেলা, জেলা এভাবে সাজাবেন। আর মাদ্রাসার ক্ষেত্রে আপনারা দেখবেন অনেক ভালো মাদ্রাসা আছে যেগুলোতে স্টুডেন্ট অনেক বেশি থাকে। তো স্কুলে যাদের নাম্বার কম তারা মাদ্রাসা দেবেন, কলেজেও যাদের নাম্বার কম মাদ্রাসাকে বেশি প্রাধান্য দেবেন আর কি। এরপরে দেখেন কাম্য শিক্ষার্থী যেটা আছে, কাম্য শিক্ষার্থী এটা আবারও একটু সামারাইজ করে দিচ্ছি। কাম্য শিক্ষার্থীর বিষয়টা একটু খেয়াল রাখবেন। কলেজ প্রার্থীরা কাম্য শিক্ষার্থী, যাদের নাম্বার কম তারা ওই যে মাদ্রাসার দিকে যাবেন। এরপরে দেখেন আপনার সবচেয়ে যেটা কনফিউশন হবে সেটা হচ্ছে আপনি যখন আবেদন করবেন চয়েস লিস্টটা রিঅর্ডার করে সাজাবেন। এই যে দেখেন আপনি 1, 2 এভাবে 3 এভাবে দিচ্ছেন। এটা সাবমিট করার আগে দেখবেন যে 1, 2, 3টা সিরিয়ালি আছে কিনা। যদি সিরিয়ালি না থাকে ওটাকে উপরে নিচে টেনে ওইটা সিরিয়ালি করে তারপরে সাবমিট করবেন। আর এবারে সিস্টেমটা কিন্তু পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ না করলে আবেদনটা সম্পূর্ণ হবে না। এখন লাস্টের যে কথাটাই আসি সেটা দেখেন, আবেদনের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা দিক আপনাদের দেখেন, এই যে এইটা আছে দেশি DSHE, আরেকটা আছে হচ্ছে DTE, আরেকটা আছে DME। দেশি মানে কি বোঝায় এটা? এটা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। আর DTE এটা হচ্ছে কারিগরি, কারিগরি। DME এটা হচ্ছে মাদ্রাসা। এখন দেখেন যাদের সার্টিফিকেট জেনারেল, যারা দেশিতে ঢুকে এটা নিঃসন্দেহে আবেদন করতে পারবেন, এই যে মাদ্রাসাগুলোতে আবেদন করতে পারবেন। আর যাদের BM তারাই তো কারিগরিতে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কোথায়? এই জায়গায় সমস্যা। দেখেন যে যেগুলো কম্বাইন প্রতিষ্ঠান, এখানে লেখা আছে DSHC দেশি, তার সাথে লেখা আছে DTE। এটা হচ্ছে আপনার জেনারেল আর কারিগরি সংযুক্ত একটা প্রতিষ্ঠান। এখানে কি করবেন? এখানে আপনার আইডি, অর্থাৎ ওই যে কথাটা শুরুতে বললাম, আপনার রোল আর ব্যাচ দিয়ে ঢুকে জেনারেল যে পদগুলো শো করবে আপনি এগুলোতে আবেদন করবেন। আবার একইভাবে যিনি BM-এর আছেন তিনি BM-এর অর্থাৎ টেকনিক্যাল পোস্ট যেগুলো আছে তিনি ওইটা সিলেক্ট করবেন। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোতে জেনারেলও আছে, BM-ও আছে, এবং এই প্রতিষ্ঠানগুলোতেই ঝামেলা। আপনি এখানে একটু বিস্তারিত খোঁজ নেবেন। যেমন আমার সমাজ কল্যাণ বিদ্যাবিধিতেই দেখেন ওখানে পদটা নর্মালি আপনি যখন শূন্য পদের তথ্যটা দেখতেছেন ওখানে জেনারেল দেখাচ্ছে, কিন্তু আপনার রোল দিয়ে যখন ঢুকবেন তখন সেটা কারিগরি টেকনিক্যাল দেখাচ্ছে। এরপরে দেখেন আরেকটা আছে হচ্ছে DME DTE, এটা হচ্ছে মাদ্রাসার কারিগরি শাখা। ঠিক এটার ক্ষেত্রেও একই, আপনি যদি এখানে জেনারেলের হন তাহলে জেনারেলের পদ দেখবেন, আর যদি কারিগরির হন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে টেকনিক্যালের যে পদটা এই পদটা দেখবেন। তাহলে টেকনিক্যালের যে পদটা এই পদটা দেখবেন। তো আমি যতটুকু জানি আমার জানার আলোকে আমি আপনাদের সাথে এই তথ্যগুলো উপস্থাপন করলাম। আমার কথার মধ্যে হয়তো ভুলভ্রান্তি হতে পারে, যদি ভুলভ্রান্তি হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার এই আলোচনা আপনার সামান্যতম উপকারে লাগে তো এতেই আমি ধন্য। তো এরপরেও আবারও বলতেছি, আপনাদের যদি জানার কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর কমেন্টে আমাকে নক করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। তারপরে আবারও বলতেছি, সেই বাংলা সাহিত্যের ওই একই কথা, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো একটি আবেদন যদি সঠিক আবেদন করেন আপনি আগামী আপনার 30-32 অর্থাৎ আপনি মোটামুটি 30+ জব করবেন। তো
তো সেই প্রতিষ্ঠানটা অবশ্যই ভেবেচিন্তে আপনি দেবেন। আর সিলেক্ট করার ক্ষেত্রে কখনোই তাড়াহুড়ো না, ঠান্ডা মাথায় সুন্দরভাবে আবেদন করবেন। আবেদনের ক্ষেত্রে কখনোই তাড়াহুড়ো করা যাবে না। আপনার চয়েস লিস্টটা বারবার আপনি এটাকে সাজান, নিজের সাথে একটু বোঝেন। অন্য কি বলে সেটা নয়, আপনার নিজের কথাকে প্রাধান্য দেন, আপনার নিজের কথাকে প্রাধান্য দেন। যারা ইসলাম ধর্মের আছেন তারা অবশ্যই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ, আমি জানি না কোন পথটা আমার জন্য ভালো হবে, কিভাবে আবেদন করলে সঠিক হবে, কোনটা প্রথম দ্বিতীয় এইভাবে সাজাবো, আপনি আমাকে সহজ করে দেন। তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে একজন ভালো জনপ্রিয় টিচার হিসেবে কবুল করে নিক। আপনাদের আগামীর কর্মজীবন সুখের হোক, আপনারা ভালো একটা জীবন পান, ভালো একটা জীবন উপভোগ করেন, আপনাদের শিক্ষকতা লাইফ এনজয় করেন, এই প্রত্যাশা জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।